ইন্ডি জোটের তিনি নেত্রী হবেন, তিনি পিন্ডি চটকাবেন এ রাজ্যের মতো গোটা দেশে। তো সেটা আর হয়নি। রাহুল গান্ধীর পায়ে গিয়ে পড়েছেন মমতা ব্যানার্জির ভ্রাতুষ্পুত্র, আর রাহুল গান্ধীর মা সোনিয়া গান্ধীর পায়ে গিয়ে পড়েছেন আমাদের রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। জয় হিন্দ বন্ধুরা, আমি দীপঙ্কর মন্ডল, আপনারা দেখছেন নবান্ন নিমন্ত্রণ। আপনাদের সবাইকে স্বাগত। বন্ধুরা, আজকের দিনটা অত্যন্ত তাৎপর্যপূর্ণ এই কারণে, কিছুক্ষণ আগে জাতির উদ্দেশ্যে ভাষণ দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আপনারা নিশ্চয়ই কেউ কেউ শুনেছেন। আজ তিনি কিন্তু এদেশে প্রধানমন্ত্রীত্বে থাকা সবচেয়ে বেশি দিনের, মানে সবচেয়ে বেশি মেয়াদের প্রধানমন্ত্রীত্বে তিনি রেকর্ড তৈরি করলেন। মানে এর আগে পর্যন্ত দেশের প্রথম প্রধানমন্ত্রী জওহরলাল নেহেরু তিনি ছিলেন, তাকে টপকে গেলেন দেশের এখনকার প্রধানমন্ত্রী নরেন্দ্র দামোদর দাস মোদী। তাকে আজকে তার গোটা ক্যাবিনেট তাকে উঠে দাঁড়িয়ে করতালি দিয়ে তাকে অভিনন্দিত করেছেন। এবং তারপরে তিনি দিল্লিতে এনডিএর নেতাদের সঙ্গে দেখা করেছেন। ভারত মণ্ডপম বলে একটা জায়গা রয়েছে, একটা অডিটোরিয়াম বলতে পারেন বোঝার সুবিধার জন্য। সেখানে তিনি এনডিএর নেতাদের সঙ্গে দেখা করেছেন। এ রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী তিনি গিয়েছিলেন। তিনি আজ সকালে নিউ টাউনের রাম মন্দিরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর আরো বেশি সুস্থ এবং মঙ্গল কামনায় তিনি পুজো দিয়েছেন। এবং আজ তিনি আরেকটা কাজ করেছেন, যে তার যে সহকর্মীরা, অর্থাৎ যে শুভেন্দুবাবুর ক্যাবিনেটে যারা যারা ইতিমধ্যে শপথ নিয়েছিলেন তাদেরকে তিনি দপ্তর বন্টন করেছেন। শুভেন্দুবাবু হাতে রেখেছেন হোম অ্যান্ড হিল অ্যাফেয়ার্স, অর্থাৎ যেটাকে সহজ কথায় পুলিশ দপ্তরটা হাতে রেখেছেন। এবং পার্সোনাল বলে একটা দপ্তর আছে, কর্মীবর্গ প্রশাসনিক সংস্কার, ভূমি ও ভূমি রাজস্ব দপ্তর। এছাড়াও আইএনসিএ তিনি হাতে রেখেছেন। আইএনসিএটা কি? সংস্কৃতি দপ্তর, তথ্য ও সংস্কৃতি দপ্তর তিনি হাতে রেখেছেন। এবং অবশ্যই তিনি মুখ্যমন্ত্রী। স্বাস্থ্য দপ্তরের দায়িত্ব গিয়েছে শারদত্ত মুখোপাধ্যায়ের হাতে, শিল্প দপ্তরের দায়িত্ব গিয়েছে তাপস রায়ের হাতে। এছাড়া খুব উল্লেখযোগ্য বলতে স্কুল শিক্ষা দপ্তরের দায়িত্ব পেয়েছেন উত্তরবঙ্গের ফালাকাটার বিধায়ক দীপক বর্মন। এবং সাংবাদিকতা থেকে যিনি রাজনীতিতে এসেছেন জগন্নাথ চট্টোপাধ্যায় পেয়েছেন উচ্চশিক্ষা দপ্তর। তো আর সব দপ্তর বিন্যাস ইতিমধ্যে আপনারা কেউ কেউ জেনেও গেছেন। দরকার হলে আমরা একটু স্প্লিট স্ক্রিন করে আপনাদেরকে দেখিয়ে দেবো যে কে কোন দপ্তর পেল। তো শুভেন্দুবাবু আজকে গিয়ে ঝালমুড়ি তুলে দিয়েছেন প্রধানমন্ত্রীর হাতে, প্রধানমন্ত্রী হাসি মুখে সেটা গ্রহণও করেছেন। কিন্তু আজকে আমাদের আলোচনার অন্যতম বিষয়বস্তু হচ্ছে এ রাজ্যে যিনি 15 বছর দায়িত্বে ছিলেন মমতা ব্যানার্জি। আপনারা একজন খুব সিনিয়র, আমার একজন শ্রদ্ধেয় দর্শক, তিনি বলেছেন যে আপনি গালাগালি না করে কি আপনার ইভেন্ট বা কন্টেন্ট তৈরি করতে পারেন না? আমরা চেষ্টা করবো। আপনার গুরুত্ব আমরা বলেছিলাম যে আপনারা যা যা পরামর্শ দেবেন আমরা অবশ্যই সেটাকে মান্যতা দেবো, অত্যন্ত শ্রদ্ধার সঙ্গে ভালোবেসে। তো এ রাজ্যে যিনি 15 বছর শাসন করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়, তিনি তো দিল্লিতে গিয়েছিলেন ইন্ডি বৈঠকে যোগ দিতে। তারপরে তিনি যেটা চেষ্টা করেছিলেন যে প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করার, একবার প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করার একদম আপ্রাণ চেষ্টা করেছিলেন। কিন্তু পিএমও থেকে, প্রধানমন্ত্রীর দপ্তর থেকে বা প্রাইম মিনিস্টার্স অফিস থেকে তাকে শটান না বলে দেওয়া হয়, যে কোনো শিডিউল ফাঁকা নেই, যে সেই ফাঁকা শিডিউলে আপনার সঙ্গে প্রধানমন্ত্রীর দেখা করিয়ে দেওয়া যেতে পারে, অতএব আপনি এই আশাটা করবেন না, আপনি আর অন্য কিছু লাগলে বলুন। তো তখন মুখ্যমন্ত্রী যিনি ছিলেন প্রাক্তন হয়ে গিয়েছেন মমতা ব্যানার্জি, 71 বছর বয়স, যার সংসদীয় দলটা ভেঙে গিয়েছে, পরিষদীয় দলটা ভেঙে গিয়েছে, এবং একের পর এক যারা সাংসদ তারা পদত্যাগ করছেন। আপনারা দেখছেন, আপনারা শুনছেন, আপনারা জানছেন। তো এবারে যেটা হয়েছে যে তিনি শটান গিয়ে পায়ে পড়ে গেছেন সোনিয়া গান্ধী যিনি ইন্ডি জোটের দায়িত্বে রয়েছেন এবং তিনি কংগ্রেসের নেত্রীও বটে। তবে কংগ্রেস কিন্তু প্রধানমন্ত্রী প্রজেক্ট করতে চায় রাহুল গান্ধীকে, এবং সেটা নিয়ে আগে, মানে যতদিন তিনি মুখ্যমন্ত্রী ছিলেন মমতা ব্যানার্জি, ততদিন তার একটা ইগোর প্রবলেম ছিল, কারণ তার নিজের একটা স্বাদ ছিল যে তিনি প্রধানমন্ত্রী পদপ্রার্থী হবেন, ইন্ডি জোটের তিনি নেত্রী হবেন, তিনি পিন্ডি চটকাবেন এ রাজ্যের মতো গোটা দেশে। তো সেটা আর হয়নি, সেটা কেউ মানেনি। রাহুল গান্ধীর নেতৃত্বটাকেই সবাই স্বীকার করে নিয়েছেন এবং রাহুল গান্ধীর পায়ে গিয়ে পড়েছেন মমতা ব্যানার্জির ভ্রাতুষ্পুত্র, আর রাহুল গান্ধীর মা সোনিয়া গান্ধীর পায়ে গিয়ে পড়েছেন আমাদের রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। আচ্ছা, একটা ভিডিও একটুখানি দেখে নিন, আপনাদের বোঝার সুবিধা হবে যে কি দাঁড়াচ্ছে ইকুয়েশনটা। একটু দেখে নিন, খুব ছোট। তিনি যখন কলকাতায় ফিরে এলেন, মানে মমতা ব্যানার্জি কলকাতা ফিরে আসার পরে কি হলো, একটু ছবি দেখে নিন। আচ্ছা বন্ধুরা, এই মমতা ব্যানার্জিকে আপনারা চিনতে পারছেন? আমি তো চিনতে পারছি না, একদম নতুন একজন মানুষ। মানে গত ধরুন 20-25 বছর ধরে আমি মমতা ব্যানার্জিকে দেখে আসছি। মানে তিনি যখন একদম সিঙ্গেল একটা এমপি ছিলেন, তিনি যখন দল গঠন করেন, তখন থেকে তো পেশায় ছিলাম না, কিন্তু তখন থেকে দেখছি। কিন্তু পেশায় থাকার পরে গত 25 বছর ধরে তাকে দেখে আসছি একদম খুব কাছ থেকে।
খুব কাছ থেকে দেখে আসছি তিনি বড্ড অসহিষ্ণু, তিনি যে কোনো প্রশ্নের উত্তরে একদম কখনো কখনো তেড়ে গেছেন। কিন্তু এরকম চুপ করে থাকা 71 বছর বয়সে, এর আগে যে ইন্ডি জোটের বৈঠক হয়েছিল, এর আগে যতগুলো হতো সেগুলোতে মমতা ব্যানার্জি কি করতেন, বারবার দু হাতে দুটো ঘড়ি পরতেন, মাঝে মাঝে এটা দেখতেন, মাঝে মাঝে ওটা দেখতেন, মোবাইল বার করতেন, কখনো কখনো চলে যেতেন বাইরে গিয়ে ফোনে কথা বলতেন। কিন্তু এবারের বৈঠকে দিল্লিতে গিয়ে মমতা ব্যানার্জি কিন্তু পুরোপুরি চুপচাপ করে সবার কথা শুনেছেন, শুনতে বাধ্য হয়েছেন। আসলে আমরা তো পরিস্থিতির দাস। এখন চারদিকে দেখছেন যেভাবে তার দলের নেতারা, প্রাক্তন মন্ত্রীরা তারা ডিম খাচ্ছে, মানে পচা ডিম ছুড়ে দিচ্ছে তাদের দিকে, তাদেরকে চোর চোর স্লোগান দিচ্ছে, সেসব কথা আপনারা জানছেন, দেখছেন, বুঝছেন। তো সেটা মমতা ব্যানার্জি বুঝতে পারছেন না। মমতা ব্যানার্জিকে দেখেও চোর চোর স্লোগান দিয়েছিল, মানে কলকাতা হাইকোর্টের ভেতরে। তো ফলে পরিস্থিতি যে বদলে গেছে, এতদিন ধরে তিনি যে যতটা ঔদ্ধত্য দেখিয়েছিলেন, যতটা অসহিষ্ণুতা দেখিয়েছিলেন, যতটা অসংবেদনশীলতা দেখিয়েছিলেন, সেটা এখন আর তিনি পারছেন না। তো পরিস্থিতি তাকে বাধ্য করেছে যে তার দলটা তাকে ছেড়ে দিতে। কিন্তু মুশকিল হচ্ছে, তার যে সংসদীয় দলের যে 2/3 যারা সদস্য এবং পরিষদীয় দলের যারা 2/3 সদস্য, অর্থাৎ পশ্চিমবঙ্গ বিধানসভায় যারা তৃণমূলের সদস্য হয়েছেন এবং যারা লোকসভায় আছেন, তারা সব ভেঙে টেঙে বেরিয়ে তারা নিজেদেরকে আসল তৃণমূল বলে দাবি করছেন। এবং এই কারণেই কিন্তু তিনি পায়ে পড়তে বাধ্য হয়েছেন। পায়ে পড়তে বাধ্য হয়েছেন কার? সোনিয়া গান্ধী। দেখুন, এটা সময়ের অপেক্ষা, এটা কিছু করার নেই, এটা হচ্ছে নিয়তি, এটাই হচ্ছে বিধিলিপি, এটাই ভবিতব্য বলতে পারেন। যে দু একদিনের মধ্যে হয়তো ঘোষণা হতে পারে, হয়তো এক সপ্তাহ পরে ঘোষণা হতে পারে, আবার হয়তো আজকে মাঝরাতেও ঘোষণা হতে পারে, কখন হবে জানি না, কিন্তু এটা হতে বাধ্য যে তৃণমূল কংগ্রেস 28 বছর পরে আবার তারা কংগ্রেসের সঙ্গে লীন হয়ে যাচ্ছে, মিশে যাচ্ছে। কেন? তার কারণ তৃণমূলের যে পার্টি অফিস দিল্লিতে, সেটাও তারা ব্যবহার করতে পারবেন না। যেটা কলকাতায় এখন পার্টি অফিস, সেটাও তারা ব্যবহার করতে পারবেন না। যার থেকে ভাড়ায় নিয়েছিলেন তিনি বলে দিয়েছেন, ভাই ছেড়ে দাও আমার অফিস, না হলে আমি লিগাল অ্যাকশন নেবো, কয়েকদিনের মধ্যে সব গুছিয়ে টুচিয়ে নিতে হবে, যা চেয়ার টেবিল বেঞ্চ বেঞ্চ ছিল সেগুলো নিয়ে নিতে হবে। আর বিভিন্ন যে ইললিগাল অফিসগুলো গড়ে উঠেছিল গত 15 বছরে, সেগুলো তো বুলডোজার দিয়ে ভাঙা শুরু হয়ে গেছে। এমনকি এই মমতা ব্যানার্জির উঠোনেও সিআইডি গেছে। এর আগে কখনো কোনো মুখ্যমন্ত্রীর বাড়িতে বা উঠোনে কখনো কোনো পুলিশ বা সিআইডি বা ইডি বা সিবিআই কেউ যাওয়ার সাহসই দেখায়নি, যাওয়ার কোনো কারণও ছিল না। কিন্তু মমতা ব্যানার্জির দল এমন কিছু কাণ্ড করেছে, এমন কিছু দুর্নীতি করেছে, এমন কিছু ফেরেববাজি করেছে, তার ফলে পুলিশ যেতে বাধ্য হয়েছে, সিআইডি যেতে বাধ্য হয়েছে। যদিও অনেক অংবং চং, অনেক গরম গরম কথা হয়েছে, কিন্তু মমতা ব্যানার্জি নিজেও জানেন যে তাতে কোনো লাভ হবে না। আইনের যে প্যাচে তিনি পড়ে গেছেন, তিনি যা যা পাপ করেছিলেন সেই পাপের বোঝা তাকে বইতেই হবে। এবং আরেকটা বড় পয়েন্ট হচ্ছে, দেখুন একটা স্নেহ বলে ব্যাপার থাকে, তো সন্তান স্নেহ রয়েছে ভাইপোর ওপরে। তো সেই সন্তান স্নেহ দেখবেন, আপনারা একটু খেয়াল করে দেখবেন, মুকুল রায় তিনি যখন বিজেপিতে এসেছিলেন, তিনি তো সহসভাপতির দায়িত্ব পেয়েছিলেন, মানে সর্বভারতীয় সহসভাপতি জাতীয় ক্ষেত্রে। তারপরেও তার হঠাৎ করে মাথায় কি হলো, তিনি আবার চলে গেলেন তৃণমূলে। চলে এসেছিলেন কিনা? তো চলে এসেছিলেন, 21-এ তিনি জিতেছিলেন, তারপরেও তিনি চলে গেলেন তৃণমূলে। তার কারণ তার মনে হয়েছিল তার ছেলে, তার যে উত্তরসূরিরা, তাদেরকে একটা ভালো জায়গায় বসিয়ে দিয়ে যেতে হবে। তখনকার পরিস্থিতিতে মুকুল রায় হয়তো ভেবেছিলেন যে তৃণমূল আজীবন থাকবে বা তৃণমূল বেশ কিছুদিন থাকবে, বেশ কয়েক বছর থাকবে। তিনি তো ভাবতে পারেননি তিনি যোগ দেওয়ার সেই 5 বছর পরে এই দলটা ক্ষমতা থেকে শুধু চলে যাবে তাই নয়, সেই পতাকাটাই বিলীন হয়ে যাবে, তার পার্টি অফিসগুলো বিলীন হয়ে যাবে। তো এই পয়েন্টটা একটু ইম্পর্টেন্ট পয়েন্ট। সেটা হচ্ছে মমতা ব্যানার্জি তার যে উত্তরসূরি যাকে মনে করেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, তার একটা সম্মানজনক জায়গায় তাকে বসিয়ে দিয়ে যেতে চান। তার কারণ দেখুন, 71 বছর বয়স হয়ে গেছে, আর কতদিন বা টানতে পারবেন? এই বডি ল্যাঙ্গুয়েজ তো দেখছেন, মানে আগের মতো সেই ক্ষিপ্রতা, আগের মতো যে মেধা, আগের মতো যে দীপ্তি, আগের মতো যে ঔজ্জ্বল্য, আগের মতো হিন্দিতে বললে রৌনক, সেটা কিন্তু নেই। তো এই দৃশ্যটা দেখার পরে আমার একটা গান, দেখবেন আপনারাও শুনেছেন হয়তো, দেহের মাঝে হয়ে যায় লীন, একটা কি একটা সুন্দর গান বেরিয়েছে, আমার দেহের মাঝে একটা, একদম মানে এসো আমরা এক দেহে লীন হয়ে যাই। মানে এটা সম্ভবত কোথাকার গান, সম্ভবত বাংলাদেশের হতে পারে। গানটা খুব চলছে, রিলসে শোনা যাচ্ছে, বিভিন্ন রকমের বিভিন্ন ভাইরাল হয়ে গেছে বলতে যা বোঝায়। তো মমতা ব্যানার্জি আবার সেই একই দেহে লীন হয়ে যেতে চাইছেন কংগ্রেসের সঙ্গে। এবং কংগ্রেসের তরফে যতটুকু শোনা যাচ্ছে যে তাকে জাতীয় ক্ষেত্রে, তাকে এবং তার স্নেহভাজন স্নেহভাজন ভ্রাতুষ্পুত্র অভিষেক বন্দ্যোপাধ্যায়কে, তাদের সেই জাতীয় ক্ষেত্রে তাদেরকে কোনো পদ দেওয়া হতে পারে। এবার বলবেন তাহলে কি লিগাল অ্যাকশনগুলো বন্ধ হয়ে যাবে? মনে হয় না, মনে হয় না। পুলিশ দপ্তরের দায়িত্বে, মানে হোম অ্যান্ড হিল অ্যাফেয়ার্সের দায়িত্বে রয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তিনি কিন্তু ওই সবকা বিকাশ আর সবকা সাথের পাশাপাশি সবকা হিসাবটাও নেবেন। প্রধানমন্ত্রী কথা দিয়ে গিয়েছেন, যদি না নেন তো তাহলে সেটা তো ঠিক হবে না, সেটা নিশ্চয়ই তারা নেবেন। এবং তাদের মাথায় নিশ্চয়ই থাকবে যে এ রাজ্যকে তারা দুর্নীতি মুক্ত করার জন্য প্রতিজ্ঞা করেছেন, এবং কোটি কোটি মানুষ তাদের সেই প্রতিজ্ঞার প্রতি আস্থা রেখে, ভালোবাসা রেখে, ভরসা রেখে বিজেপিকে ক্ষমতায় নিয়ে এসছে। এবার বলবেন যে কংগ্রেসের সঙ্গে যদি তৃণমূল মার্জ হয়ে যায় তাহলে বিজেপির লাভ হবে না ক্ষতি হবে? একদম সহজভাবে ধরতে গেলে বিজেপির লাভ হবে। কারণ কি? কারণটা হচ্ছে আর কিছু না, বিজেপি
মোটামুটি আমাদের যা মনে হচ্ছিল যে 10-15 বছর থেকে যাবে, কিন্তু কংগ্রেসের সঙ্গে মিশে যাওয়া মানে বিজেপি আরো অন্তত 5-10 বছর বেশি থাকার সুযোগ তৈরি হবে। কেন সুযোগ তৈরি হবে? কারণ বামফ্রন্টের সঙ্গে মানে সিপিআইএম এবং যে অন্যান্য বাম দলগুলো তাদের সঙ্গে কংগ্রেসের জোট ছিল গত নির্বাচন পর্যন্ত। এবারে কংগ্রেসের সঙ্গে যদি তৃণমূল মিশে যায় মানে কি সেটা কংগ্রেস দলই আবার হয়ে যাবে। আবার তাহলে কি মানে প্রাক্তন তৃণমূল, নতুন তৃণমূলগুলো তো বাইরে থেকে গেল, কিন্তু তার সঙ্গে কংগ্রেস এবং বামফ্রন্ট মানে আগামী নির্বাচনে বা আগামী লোকসভায় বা এর পরের বিধানসভায় দেখবেন যে সবাই মিলে একটা জোট তৈরি করেছে। রামধনু জোট বললে মনে হয় একটু বুঝতে সুবিধা হবে, মানে সবাই মিলে একটা বিজেপি বিরোধী জোট তৈরি করবে। কিন্তু মানুষ কার পাশে থাকবে? মানুষ কি এদেরকে আদৌ বিশ্বাস করবে? কারণ এদের সুবিধে মতো, এদের ধান্দা মতো, এদের দরকার মতো, এদের প্রয়োজন মতো শুধুমাত্র ক্ষমতায় থাকার জন্য যদি কোনো জোট তৈরি হয়, সেটাকে মানুষ, বিশেষ করে এই পশ্চিম বাংলার মানুষ